করোনা টিকা নিতে অনলাইনে নিবন্ধন বাধ্যতামূলক। প্রান্তিক মানুষকে সহায়তা করবে সরকারের সংশ্লিষ্ট কর্মীরা। আটত্রিশ জেলায় আজই যাচ্ছে অক্সফোর্ডের প্রথম চালানের করোনা টিকা। ৩১ জানুয়ারির মধ্যে পৌঁছাবে সব জেলায়। দেশের উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় দৌলতদিয়া, পাটুরিয়া ও শরীয়তপুর চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ। মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড। হারাতে পারেন সংসদ সদস্য পদ। বিশ্বে করোনায় আরও ১৫,৫০০ মৃত্যুতে মোট প্রাণহানি ২২ লাখ ছাড়ালো। নতুন আক্রান্ত প্রায় ৬ লাখ মানুষ। স্বাগত ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। করোনা টিকা নিতে হলে অনলাইনে নিবন্ধন করা বাধ্যতামূলক। তবে এজন্য গ্রাম বা শহরের প্রান্তিক মানুষকে সমস্যায় পড়তে হবে না। তাদের নিবন্ধনে সহায়তা করবে ইউনিয়ন পরিষদ বা স্থানীয় সরকারের সংশ্লিষ্ট কর্মীরা। প্রাথমিকভাবে ৪.৫ কোটি মানুষকে নিবন্ধনের প্রস্তুতি আছে ওয়েব পোর্টাল সুরক্ষার। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য তৈরি ওয়েব পোর্টাল সুরক্ষার উদ্বোধন করা হয়েছে বুধবার বিকেলে। প্রাথমিকভাবে ৪ ধাপে টিকার জন্য নাগরিকদের ১৯ ক্যাটাগরি করা হয়েছে। এর প্রত্যেককে সুরক্ষার মাধ্যমে নিবন্ধন করেই টিকা নিতে হবে। আমরা তো একটা অগ্রাধিকার তালিকা তৈরি করেছি, এনারা অগ্রাধিকার পাবেন এবং ৫৫ বছরের উপরে যারা আছেন তারাও অগ্রাধিকার পাবেন এবং বাকিরা পর্যায়ক্রমে অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আমরা নিশ্চয়তা দিতে চাই যে প্রত্যেকেই ভ্যাকসিন পেয়ে যাবেন। অ্যাপের বাইরে আপনার আপাতত কোনো সুযোগ নেই। একটি মোবাইল ফোন নম্বর দিয়ে একবারই নিবন্ধন করা যাবে। তবে যেসব প্রান্তিক মানুষের মোবাইল ফোন বা স্মার্টফোন নেই বা নিবন্ধনের বিষয়ে ধারণা নেই, তারা ইউনিয়ন তথ্য কেন্দ্রের সহায়তায় নিবন্ধনের সুযোগ পাবেন। সবারই জাতীয় পরিচয়পত্র লাগবে। যার স্মার্টফোন নাই তাদের জন্য কিন্তু আমাদের যে ৬,৬২৬টা ডিজিটাল সেন্টার আছে সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে, সেখানে কিন্তু সার্ভিস প্রোভাইডাররা তাদের কাছে গেলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পন্ন করে দেবে। আমাদের প্রত্যেকটি ডিজিটাল সেন্টারে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে, তারা প্রস্তুত আছে, তারা এই ব্যাপারে সহযোগিতা করবে। যদি কেউ নিজে বুঝতে না পারে তাকে সহযোগিতা করবে যেন তারা রেজিস্ট্রেশন করতে পারে। টিকাদান কার্যক্রম হবে প্রতিষ্ঠান ভিত্তিক, অর্থাৎ সিটি কর্পোরেশন এলাকা থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত বিভিন্ন কার্যালয়ে, যেমন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ইত্যাদির মাধ্যমে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩৮ জেলায় আজই যাচ্ছে বেক্সিমকোর আনা অক্সফোর্ডের ৫০ লাখ ডোজের প্রথম চালানের করোনার টিকা। ৩১ জানুয়ারির মধ্যে পৌঁছবে সব জেলায়। করোনা সংক্রমণ বেশি হওয়ায় টিকাও বেশি যাচ্ছে চট্টগ্রামে, আর সংক্রমণ কম হওয়ায় কম টিকা যাচ্ছে বান্দরবান, খাগড়াছড়ি, মেহেরপুর, ঝালকাঠি জেলায়। বহুল প্রত্যাশিত করোনার টিকা দেশে আসে সোমবার। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৩ কোটি ডোজের প্রথম চালান ৫০ লাখ ডোজ টিকা রাখা হয় বেক্সিমকো ফার্মার ওয়্যারহাউসে। বেক্সিমকো বাংলাদেশের সেরাম ইনস্টিটিউটের সোল এজেন্ট। চুক্তির শর্ত অনুযায়ী টিকাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় জেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার কথা বেক্সিমকোর। বিশেষ ফ্রিজার ভ্যানে পাঠানো হচ্ছে ৩৮ জেলায়। বাকি জেলায় টিকা পৌঁছাবে ৩১ জানুয়ারির মধ্যেই। সেখান থেকে বিভিন্ন কেন্দ্রে টিকা পাঠাবে স্বাস্থ্য বিভাগ। এখান থেকে আপনি যে ডেস্টিনেশনে যাওয়ার পরে প্রত্যেকটা সিভিল সার্জনের অফিসে রেসপন্সিবল পার্সন আছেন, ওখানে ওনারা ভ্যাকসিন রিসিভিং রিপোর্ট আছে, একটা রিপোর্ট যেখানে ওনারা কতগুলি কোয়ান্টিটি পাওয়ার কথা ওনাদের, তারপরে হচ্ছে টেম্পারেচার ঠিকভাবে সংরক্ষণ করা ছিল কিনা, সমস্ত ডকুমেন্ট ওনারা চেক করে আমাদেরকে জানাবে যে ওনারা যতটুকু পাওয়া দরকার ততটুকু ওনারা পেয়েছেন কিনা।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ও মৃত্যু চট্টগ্রামে, তাই টিকা বিতরণে অগ্রাধিকার পেয়েছে বন্দরনগরী। এই বিভাগে সবচেয়ে বেশি 12,60,000, এরপরই রাজশাহীতে 6,72,000, রংপুরে 6 লাখ, ঢাকা ও খুলনা বিভাগে সমান সংখ্যক 5,88,000, ময়মনসিংহে 5,04,000, সিলেটে 4,44,000 ও বরিশালে 3,48,000 টিকা যাচ্ছে। সংক্রমণ কম থাকায় জেলা হিসেবে টিকাও কম পাচ্ছে বান্দরবন, খাগড়াছড়ি, মেহেরপুর ও ঝালকাঠি। প্রতি জেলায় যাবে 12,000 ডোজ। টিকা সংরক্ষণে ব্যবহার হবে সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের ইপিআই স্টোর। ভ্যাকসিন রিসিভ করার জন্য একটা কমিটিও করা আছে, যারা যখন যখন টিকাটা নিয়ে যাবে তাদের কাছ থেকে যেমন রিসিভ করা হবে, কোল্ড চেইন মেনটেন করার বিষয়গুলো হয়েছে কিনা, সেখানে টেম্পারেচার রেকর্ড করার সিস্টেম আছে যে কখনোই টেম্পারেচার যেই রেঞ্জে থাকার কথা তার বাইরে গেছে কিনা সেটা দেখা হবে, এবং জেলা থেকে পরবর্তীতে আমাদের ইপিআই ব্যবস্থার মাধ্যমে আমরা উপজেলাটাকে পৌঁছে দেব। বেক্সিমকোর আনা 50 লাখ ডোজ টিকার সবই যাচ্ছে রাজধানীর বাইরে। উপহারের 20 লাখ থেকে প্রথম দফায় 10 লাখ ডোজ টিকা রাখা হয়েছে রাজধানীর জন্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর 5 হাসপাতালে শেষ হলো করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ। 2 প্রতিমন্ত্রী, 2 সচিব ও স্বাস্থ্যকর্মী সহ টিকা নিয়েছেন 541 জন। টিকা গ্রহণকারী সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্র। বৃহস্পতিবার সকাল 9টায় প্রথম করোনার টিকা নেন উপাচার্য কনককান্তি বড়ুয়া। এরপর টিকা নেন প্রভিসি প্রক্টর সহ 198 স্বাস্থ্যকর্মী। টিকার জন্য প্রস্তুত করা হয় 8টি বুথ। বেলা 11টায় টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মন্ত্রী পরিষদ থেকে প্রথম টিকা নিলেন তিনি। আমাদের টিকা সম্পর্কে যে ধরনের মিথ্যা গুজব, সেগুলো কিন্তু মিডিয়ার কল্যাণে আমরা প্রতিরোধ করতে পেরেছি এবং আমরা আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছি। এরপরই টিকা নেন স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান। সে সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পরে টিকা নেন তথ্য সচিব খাজা মিয়া। শারীরিকভাবে আমি কমপ্লিটলি ওকে আছি, মানসিকভাবে একটি সান্ত্বনাতে আছি যে আমি অন্তত সাধারণ মানুষের সাথে অংশগ্রহণ করতে পেরেছি। এটি আমার সবচেয়ে বড় সান্ত্বনা। ঢাকা মেডিকেলে বেলা 12টায় টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। এখানে 100 স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়ার কথা থাকলেও নিয়েছেন 120 জন। 28 দিন পর আমাকে দ্বিতীয় টিকা দেওয়া হবে, সেইভাবে আমরা কিন্তু নিবন্ধন করে আসছি। আমি হুট করে আসলাম আর ভিআইপি হিসেবে টিকা নিয়ে এলাম তা কিন্তু না, সকল নিয়ম নীতি মেনেই আমি এখানে টিকা নিয়েছি। কুর্মিটোলা ও মুগদা মেডিকেলেও ছিল স্বাস্থ্যকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। টিকা নেয়ার পর 20 মিনিট পর্যবেক্ষণে রাখা হয় তাদের। কারো মধ্যেই দেখা যায়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। এই টিকাটি নেয়ার পরে আমি আরও সাহসিকতার সাথে কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিতে পারবো। নিজেকে সৌভাগ্যবতী মনে করছি যে আজকে প্রথম দিনই আমি ভ্যাকসিন পেয়েছি এবং আমার অনেক ভালো লাগছে। পরীক্ষামূলক এই কর্মসূচিতে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীদের আগামী 7 দিন পর্যবেক্ষণ করা হবে। সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে 7 ফেব্রুয়ারি। বিশ্বের 54তম দেশ হিসেবে টিকাদান কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ। পরীক্ষামূলক প্রয়োগের দিনেই টিকা নিলেন 2 প্রতিমন্ত্রী, 2 সচিব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি। এর মধ্য দিয়ে তারা সাধারণ মানুষের কাছে এই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছেন যে এই টিকা নেওয়াতে কোনো ঝুঁকি নেই এবং টিকাটি নিরাপদ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় দফায় আজ আরও 1778 জন রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছেন। বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের নিয়ে আসা হয় BF শাইন কলেজের ট্রানজিট ক্যাম্পে। আজ সকালে নৌবাহিনীর 4টি জাহাজে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে ভাসানচর। আরও জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, সকালে ঠিক কটা নাগাদ জাহাজ ছাড়তে পারে এবং সেক্ষেত্রে সার্বিক আইনশৃঙ্খলা প্রস্তুতি এবং যারা শরণার্থী রয়েছেন তাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা কেমন দেখছেন? দেখুন, আজকে সকাল 9টায় চট্টগ্রামের এই কর্ণফুলী এলাকা থেকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। আজকে যে তৃতীয় দফায় যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের প্রথম জাহাজটি। মোট 4টি জাহাজে আজকে 1778 জনকে ভাসানচরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে
এখানে যারা থানার আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং আমরা দেখেছি যে কড়া পাহারায় চট্টগ্রামের বিএফ শাহিন কলেজে যে ট্রানজিট ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে প্রতিটি গাড়িতে করে তাদেরকে আনা হচ্ছে এবং সামনে পেছনে নৌবাহিনী এবং পুলিশের যে সশস্ত্র সদস্য তারা মোতায়েন আছেন যাতে কোনো রকমের ঝামেলা হতে না পারে এবং এই পর্যন্ত অন্তত 8 থেকে 10টি গাড়ি সেই শিপগুলোতে গিয়ে পৌঁছেছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে একটি বিষয় বলে রাখি, আমরা আসলে অন্যান্য সময় যতটা কাছে গিয়ে এই বিষয়গুলো দেখতে পেয়েছিলাম, এবার কিছুটা প্রশাসনের পক্ষ থেকে কিছুটা কড়াকড়ি করা হয়েছে এবং সেই কারণে আমরা এখন একটু জাহাজ থেকে একটু দূরে আছি এবং এই পর্যন্ত তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে আজকে 1778 জনকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে। সকাল 9টায় প্রথম জাহাজটি ছেড়ে যাওয়ার কথা এবং সবগুলো শিপ দুপুর 1টা থেকে 2টার মধ্যে ভাসানচরে পৌঁছে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা একটু বলে রাখি যে প্রথম দফায় 4 ডিসেম্বর গত বছর 4 ডিসেম্বর 1642 জনকে এইখান থেকে ভাসানচর নিয়ে যাওয়া হয়েছিল। এরপরে 29 ডিসেম্বর দ্বিতীয় দফায় 1804 জনকে এবং আজকে তৃতীয় দফায় 1778 জনকে নিয়ে যাওয়া হবে এবং যেটি সবসময় নৌবাহিনী বলে আসছিল, নৌবাহিনী এবং অন্যান্য অর্থাৎ এই কার্যক্রমটির সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা বলে আসছিলেন যে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য সব রকমের প্রস্তুতি কর্তৃপক্ষের আছে এবং যখনই তারা সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করবেন তখনই তাদেরকে নিয়ে যাওয়া হবে। এখন আমরা দেখেছি 8 থেকে 10টি গাড়ি ইতোমধ্যে জাহাজের যেখানে অপেক্ষা করছে সেখানে গিয়ে পৌঁছেছে এবং যারা রোহিঙ্গা শরণার্থী যারা সেখানে যাবেন তাদের সঙ্গে আলাপ করে যেটি জেনেছি তারা কিছুটা স্বস্তি নিয়ে যাচ্ছেন। তারা ইতিপূর্বে আমাদেরকে জানিয়েছিলেন যে ভাসানচরে তাদের যে সমস্ত প্রিয়জন রয়েছেন তারা মোবাইলে কিংবা অন্যান্য মাধ্যমে তারা জানিয়েছেন যে তারা খুব বেশ একটি সুখকর পরিবেশে তারা বাস করছেন এবং সেই খবরটি জেনে অর্থাৎ স্বেচ্ছায় তারা আজকে যাওয়ার জন্য আগ্রহী হয়েছেন। চট্টগ্রামের পতেঙ্গা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আহসান রিটন। দেশের উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সেই সঙ্গে ঘন কুয়াশা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিন ধরেই দেশে তাপমাত্রা কমছে। বেশি শীত পড়েছে উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে। ওইসব এলাকায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে 8.9 ডিগ্রি ও রংপুরে 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীতে তাপমাত্রা 13.1 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা কুয়াশায় দেখা যাচ্ছে না, যাত্রী বের হচ্ছে না, আমরা খুব অভাবে আসছি, মনে করে কষ্টে জীবনযাপন করতেছি। কাজ করতে হয়, কাজ না করলে কী করে খাবো? ওই জন্য ঠান্ডার মধ্যে তাও বাইরে হয়েছি, কিন্তু ঠান্ডা কুয়াশা যেরকম ওই রকম খুব ঠান্ডা কুলান যায় না। আবহাওয়া অফিস বলছে আর্দ্রতা ও ঘন কুয়াশার কারণে শীতের প্রকোপ বেশি। শীত ও কুয়াশার কারণে রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা। ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। বাচ্চারা বেশি অংশ ঠান্ডায় ভুগতেছে। একটা হাসপাতাল নিয়ে আসি, নিউমোনিয়া আসছিল, সর্দি, তারপর কাশি, নাক জামছিল, বুকে কফ জমছিল। আবহাওয়া অফিস জানিয়েছে জানুয়ারির শেষ 2 দিন তাপমাত্রা আরও কমতে পারে। উত্তর পূর্ব দিক থেকে যে বাতাসটা আসতেছে এই বাতাসটা ঠান্ডা বাতাস বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে। এই বাতাস এবং কিছু জলীয় বাষ্প আসতেছে উত্তর পশ্চিম দিক থেকে। এই জলীয় বাষ্পের জন্য বাতাসে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার জন্য ঠান্ডার প্রকোপটা একটু বেশি। ফেব্রুয়ারি মাসের মাঝারি পর্যন্ত এই ঠান্ডার প্রকোপটা থাকবে, এটা ক্রমশ আস্তে আস্তে কমে যাবে। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে বিমান ও নৌ চলাচল। কয়েক ঘন্টা বন্ধ থাকছে ফেরি পারাপার, ফলে ভোগান্তিতে পড়ছে মানুষ। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া, পাটুরিয়া ও শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। প্রচণ্ড শীতে ভোগান্তি পোহাচ্ছে অসংখ্য যাত্রী চালক। বিআইডব্লিউটিএ জানিয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া, পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুপারে আটকা পড়েছে কয়েকশো যানবাহন। অপেক্ষার দুর্ভোগে চালক ও যাত্রীরা। এদিকে রাত 2টা থেকে বন্ধ আছে শরীয়তপুর চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা।
শামীম, সকালে আপনি যেমনটি বলছিলেন যে সূর্যের দেখা মিলছে না, এখন আবহাওয়া পরিস্থিতি কেমন এবং সেক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে কিনা ফেরি পুনরায় চালু হওয়ার ব্যাপারে? দেখুন, টানা 8 ঘন্টা বন্ধ থাকার পর কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে সকাল 9টা থেকে। আমি এই মুহূর্তে রয়েছে 5 নম্বর ফেরিঘাট এলাকায়। ঠিক 4 থেকে 5 মিনিট আগে কিন্তু এই 5 নম্বর ঘাট থেকে কয়েকটি ফেরি কিন্তু পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আর এর আগে কিন্তু গত রাত 1টা থেকে ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কেননা রাত 1টার সময় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে নদীর পথ অস্পষ্ট হয়ে যায়। এছাড়া নদী দুটি ফেরি যাতে মুখোমুখি সংঘর্ষ না ঘটে এবং মাঝ নদীতে ডুবোচর সৃষ্টি হওয়ার কারণে ফেরি যাতে ওই ডুবোচরে আটকে না যায়, এই কারণেই মূলত বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। এবং ফেরি চলাচল বন্ধ রাখার কারণে আমরা দেখতে পেয়েছি ঘাট এলাকায় দীর্ঘ যানজটের এবং এই দীর্ঘ যানজটের কারণে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ছেড়ে আসা যানবাহন চালক এবং যাত্রীরা কিন্তু দীর্ঘ অপেক্ষায় থেকে দুর্ভোগের শিকার হয়েছেন। আমি একটু আগে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে সকাল 9টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে যায়, যে কারণে পুনরায় আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এবং এই ফেরি চলাচল শুরু হওয়ার কারণে ঘাট এলাকায় রাত থেকে যেসব রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং যাত্রীবাহী পরিবহন এছাড়া পচনশীল যেসব পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোকে এখন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে। তবে এই ফেরি চলাচল শুরু হয় যাত্রী এবং চালকদের মাঝে কিন্তু এখন কিছুটা হলেও স্বস্তি বোধ করছে। দৌলতদিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শামীম রেজা। লক্ষ্মীপুরের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। এতে তিনি হারাতে পারেন সংসদ সদস্যের পদ। কারণ সংবিধান অনুযায়ী কেউ ফৌজদারি অপরাধী 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এমপি হওয়ার যোগ্য বিবেচিত হবেন না। মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। বৃহস্পতিবার এ রায় দেয় দেশটির ফৌজদারি আদালত। দেশের সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত এবং মুক্তি পাওয়ার পর 5 বছর পর্যন্ত তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হবেন না। এটা তো আমাদের সংবিধানে বলাই আছে যে রায় হওয়ার পরে তার যে রায়ের পরে যে মূল রায়ের পরে এটা কার্যকারিতা কী হবে, আমাদের সংবিধানে যেটা আছে সেটাই হবে। সংবিধানে যে ধারা যে জিনিসটা আছে একজন সংসদ সদস্য কি হলে তার পদটা শূন্য হবে, আমরা তো সেটাই ফলো করবো। তবে সংসদ তখনই পাপুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন যখন তার সাজার রায়ের কপি পৌঁছবে। তবে সেটা কুয়েত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে আসতে হবে। রায়ের সার্টিফাইড কপি সহ স্পিকারের কাছে কেউ আবেদন করলে তা তিনি বিবেচনা করতে পারেন। পৃথিবীর যে কোনো জায়গাতে যে কোনো এমপির কোনো ফৌজদারি মামলায় কিংবা নৈতিক স্খলনের জন্য যে শাস্তি হোক না কেন সেটা অবশ্যই বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি হিসেবে গণ্য হবে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যেহেতু শাস্তির বিধানটা শুধুমাত্র বাংলাদেশেই হইতে হবে এমন কোনো বিধান নাই, সুতরাং এই শাস্তিটা পপুলের জন্য তার সংসদ সদস্য পদ হারানোর জন্য যথেষ্ট। কুয়েত ছাড়াও গত বছরের 11 নভেম্বর অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পাপুল সহ তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা ইসলামের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে ভোজ্য তেলের দাম বাড়তি সপ্তাহের ব্যবধানে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে আরেক দফা। এছাড়া আমদানির পরও কমছে না চালের দাম, বাড়তি মসুরের ডালের দামও। তবে ভরা মৌসুমে বাজারে শীতকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দাম সহনীয় বলছেন ক্রেতারা। রাজধানীর বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের বাজার দরে কী ধরনের তারতম্য দেখছেন এবং দাম বৃদ্ধি প্রসঙ্গে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
দেখুন, আমি আপনার কথা অনুযায়ী বলতে চাই যে আমি রাজধানী সকাল থেকে বেশ কিছু কাঁচা বাজার ঘুরেছি, তবে ক্রেতা সমাগম অন্য দিনের তুলনায় আজকে বেশি, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন। তবে সবার কিন্তু বাজার করতে এসে অর্থাৎ নিত্যপণ্য কিনতে এসে সবার আগ্রহ কেন্দ্র কিন্তু এই ভোজ্য তেলের দাম। ঠিক এই মুহূর্তের চিত্র যদি আমি আপনাকে দেখাই যে প্রতিটা দোকানে অর্থাৎ রাজধানীর যতগুলো বাজার আছে সবগুলো বাজারে যে পরিমাণ ভোজ্য তেলে মজুদ থাকার কথা সে পরিমাণ কিন্তু আছে, অর্থাৎ ক্রেতারা কিন্তু চাহিদা অনুযায়ী তাদের পণ্য কিনতে পারছেন। তবে গত সপ্তাহের তুলনায় কিন্তু তাদের বাড়তি দাম গুনতে হচ্ছে। এই বিষয়ে যদি ক্রেতা সাধারণ যারা আছে তাদের মতামতটা হচ্ছে অন্য কিছু কেনার থেকে তাদের ভোজ্য তেলের কিন্তু যে বাজেট ছিল তার থেকে বাড়তি ব্যয় করতে হচ্ছে। আর যারা বিক্রেতা তারা বলছে যে বোতলজাত যেসব উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এখানে উল্লেখ্য যে গত সপ্তাহে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে যারা ব্যবসায়ী ভোজ্য তেল যারা আমদানিকারক এবং যারা উৎপাদককারী প্রতিষ্ঠান বিপণনকারী তাদের সাথে কিন্তু মিটিং হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। সেখানে কিন্তু তারা বলেছিল যে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবিটা ছিল 3 স্তরে ভ্যাট থেকে কমিয়ে 1 স্তরে আনা যায় কিনা, যাতে তাদের জন্য এটা সহজ হয়, অর্থাৎ ভ্যাটটা কমাতে পারে, এটার সুফলটা কিন্তু ভোক্তারা পাবে। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে কিন্তু ট্যারিফ কমিশন সুপারিশও করেছিল। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছিলেন যে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে কিন্তু দাম ওঠানামা করে। তবে যেই দামটা আমরা যদি বিশ্লেষণ করে দেখি গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারের দামটা কমলো, দেশের বাজারে কিন্তু এই প্রভাবটা এখনো তাদের আগে বেশি দামে কেনা সেহেতু তারা এখন কম দামে বিক্রি করতে পারছে না। আর অন্য বিষয়ে পরে মানুষ মনে করেছিল যে বাজারে একটু স্বস্তিদায়ক অবস্থা বিরাজ করবে, দামটা একটু কম বেশি অবস্থা বিরাজ করবে, দামটা একটু কম বেশি কিন্তু সেই পরিমাণ এখনো কিন্তু কমে না, অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থায় আছে। আমরা যদি আমরা বলি মিনিকেট চাল কিন্তু 60 টাকা 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর সয়াবিন তেলের লিটারে বিক্রি হচ্ছে যেটা বোতলজাত 130 টাকার বেশি। তবে একমাত্র যদি স্বস্তির জায়গা বলি সেক্ষেত্রে বিক্রেতাদের জন্য সবজির বাজারটা একটু স্বস্তিদায়ক রয়েছে, যেহেতু সরবরাহ অনেক বেশি, সেক্ষেত্রে তারা তুলনামূলক বেশ কম দামে কিনতে পারছে। মূলত এই ছিল রাজধানী কাঁচা বাজার থেকে সর্বশেষ। মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার থেকে সাপ্তাহিক বাজার দরের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। গতবার 9 পদে জয় পেল এবার বিএনপি জামাতের কোনো প্রার্থী হতে পারেননি চট্টগ্রাম সিটির কাউন্সিলর। 54 ওয়ার্ডের 45টিতেই জয় নৌকা মার্কার, বাকিগুলোতে জয়ী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত মিলে 54টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 225 প্রার্থী। বুধবারের ভোটের ফলে এর 45টিতেই জয়ী নৌকার প্রার্থী। এর কারণ হিসেবে নিজেদের জনপ্রিয়তার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা সামনে আনছেন তারা। ইফটিজিং, মাদক, কিশোর গ্যাং, জুয়া এটা সম্পূর্ণ বন্ধ থাকবে। নেত্রী যে আমাদের সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন, আমার মোরা ওয়ার্ডে তার ছোঁয়াটা লাগবে আশা করতেছি। আওয়ামী লীগের সমর্থন না পেয়ে এবার 48 ওয়ার্ডে লড়েন শতাধিক বিদ্রোহী প্রার্থী। তাদের মধ্যে জয় পেয়েছেন 9 জন। এখন বিভেদ বলে বলছেন এলাকার উন্নয়নে কাজ করার কথা। আমি নিয়মিত প্র্যাকটিস করেছি, 5 বছর প্র্যাকটিস করেছি, তা আমি খেলার দিন ভালো খেলেছি, আর যে প্র্যাকটিস করে নাই সে খেলার দিন সে রাউন্ড ডাক মারছে, এটা তো স্বাভাবিক বিষয়। যদি সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হতো, কোনো রকমের যদি কোনো অসুবিধা না হতো, মাস্টারিংকে আপনি দেখছেন বিশৃঙ্খলাতে, এটা যদি না হতো আমার মনে হয় জামানত বা বাজেত হইতো। এবারের নির্বাচনে জামায়াত 1 ওয়ার্ডে প্রার্থী দিলেও সব ওয়ার্ডেই ছিল বিএনপি। তবে জয়ে দেখা মেলেনি কোথাও। পরাজয়ের কারণ হিসেবে ভোটে অনিয়মকে দুষছে বিএনপির প্রার্থীরা। 41টা ওয়ার্ডে আমাদের বর্তমানে 5 জন কাউন্সিলর আছে, জনপ্রিয় কাউন্সিলর যারা বর্তমান কাউন্সিলর, এবং যারা নির্বাচন করেছে তার মধ্যে আরো 15-20 জন ছিল আগের কাউন্সিলর। একটি কাউন্সিলর কি নির্বাচিত হবে না, এটা কি বিশ্বাস করতে পারেন? চট্টগ্রামে এবার 55টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা থাকলেও এক কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে স্থগিত ছিল একটি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটিতেও প্রহসনের নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে না পারার দায়ে নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি। অভিযোগ নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যতই সমালোচনা করুক তারা জনগণের মন জয় করতে পারেনি, তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বুধবার অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। ৭৩৩ কেন্দ্রের ফলাফলে নৌকা পেয়েছে ৩,৬৯,২৪৮ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে ডাক্তার শাহাদত হোসেন পেয়েছেন ৫২,৪৮৯ ভোট। ৩,১৬,৭৫৯ ভোটের ব্যবধানে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী। ওবায়দুল কাদেরের দাবি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়। এজেন্ট বের করে দেওয়া সহ বিএনপির নানা অভিযোগ সব ভিত্তিহীন বলেও দাবি করেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি যতই সমালোচনা করুক, ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি। সেজন্য তারা এত অভিযোগ অনুযোগ করেও তারা আজকে বিজয়ী হতে পারছে না। বেশিরভাগ জায়গায় বিএনপির কোনো এজেন্ট যায়নি, বের করবে কাকে? বিএনপি কিন্তু সহিংস আচরণ করেছে নির্বাচনের দিন। বিভিন্ন জায়গায় তারা হামলা চালিয়েছে, এমনকি ইভিএম মেশিনও ভেঙে দিয়েছে। এদিকে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, শুধু আওয়ামী লীগ নয়, পুলিশ সহ স্থানীয় প্রশাসনও এখন ভোটের মাঠে বিএনপির প্রতিপক্ষ। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনের এখনই পদত্যাগ করা দরকার। এই মুহূর্তে সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা এখন হচ্ছে প্রত্যেকটি নির্বাচনেই, যে প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করা হচ্ছে এবং বিএনপির প্রতিপক্ষ এখন আর আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে এই পুলিশ প্রশাসন। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই নির্বাচনী অনিয়ম হবে জেনেও ভোটে অংশ নেয় বলেও জানান দলটির মহাসচিব। আমাদের গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে নিয়েছি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, করোনায় উৎসব আয়োজন বন্ধের কারণে ধস নেমেছে ফুল ব্যবসায়, শিগগির বিক্রি স্বাভাবিক হওয়ার আশা চাষিদের। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এখনো খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ বলছে, অভিভাবকদের বেশিরভাগই শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে ইচ্ছুক না, তাই তারা প্রস্তুতি নিচ্ছেন না। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, খোলার সিদ্ধান্ত হলে অবশ্যই তাদের স্কুল খুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য 4 ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। স্বাস্থ্যবিধি মেনে ফেব্রুয়ারি মাসে স্কুল খোলার পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের। তবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো এখনো খোলার কোনো প্রস্তুতি নিচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ বলছে, অনলাইনে ক্লাস কার্যক্রম ভালোভাবেই চালিয়ে যেতে পারছে তারা, তাই আরও 2 মাস তারা এভাবেই শিক্ষা কার্যক্রম চালাতে চান। বেশিরভাগ প্যারেন্টসের যে অভিমত সেটা হলো যে, যেহেতু আমরা অনলাইন কার্যক্রম খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছি, ছাত্রছাত্রীরা স্কুল সবাই মিলে এটা খুব সাকসেসফুলি চলছে, কাজেই তাড়াহুড়া না করে হয়তো আরেকটু অপেক্ষা করা যেতে পারে। ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবক সংগঠনও বলছে, আরও কিছুদিন তারা শিক্ষার্থীদের স্কুলে পাঠাতে চান না। শিক্ষার্থীরা অবশ্য স্কুলে যেতে আগ্রহী। কতটুকু পারবে একটা ছোট বাচ্চা নিজেকে মেনটেন করতে, এটা আমার কাছে একটু ভাবনার বিষয়। আর একটা মাস পরেও যদি খুলতো, শীতটা আরেকটু কমতো, তাহলে হয়তো কিছুটা স্বস্তি বোধ করতো গার্ডিয়ানরা। এখন অনলাইন ক্লাসে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু স্কুল খুললেও কোনো সমস্যার কারণ বন্ধুদের সাথে দেখা করতে পারবো। শিক্ষা মন্ত্রণালয় বলছে, অভিভাবকরা চাইলে সন্তানকে স্কুলে নাও পাঠাতে পারেন, কিন্তু নির্দেশ দেয়া হলে সব ধরনের স্কুলকেই খুলতে হবে, না খোলার কোনো সুযোগ নেই। কোনো ছাত্র যদি নিজেকে কমফোর্ট ফিল না করে, সে নিজে থেকে যদি আসতে না চায়, তাহলে জোর করা হবে না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস নেবে না, বন্ধ করে দেবে আমাদের সরকারি নির্দেশ অমান্য করে, এটার সুযোগ বোধ হয় নাই। আগামী মে ও জুন মাসের ও লেভেল এবং এ লেভেলের পরীক্ষা সশরীরে নেয়ার কথা জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। থিসিস জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমান এবং ওমর ফারুকের পদোন্নতি হয়েছে। একই অপরাধে আরেক শিক্ষক মাহফুজুল হক মারজান পদোন্নতি পাবেন না 2 বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
2016 সালে সামিয়া রহমান ও মাহফুজুল হক মারজানের যৌথভাবে লেখা এ নিউ ডাইমেনশন অব কলোনিয়ালিজম অ্যান্ড পপ কালচার, এ কেস স্টাডি অব দ্য কালচারাল ইম্পেরিয়ালিজম নামের 8 পৃষ্ঠার গবেষণা প্রবন্ধ প্রকাশ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স রিভিউ জার্নালে। তবে 1982 সালে শিকাগো ইউনিভার্সিটির জার্নাল ক্রিটিক্যাল ইনকোয়ারিতে প্রকাশিত দার্শনিক মিশেল ফুকোর দ্য সাবজেক্ট অ্যান্ড পাওয়ার নামের নিবন্ধ থেকে প্রায় 5 পৃষ্ঠা হুবহু নকল বলে অভিযোগ ওঠে। 2017 সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একথা লিখিত জানায় ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস। এর পরিপ্রেক্ষিতে 2017 সালের 27 সেপ্টেম্বর তখনকার উপাচার্য নাসরিন আহমেদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এর প্রতিবেদন জমা পড়ে 2019 সালে। গত বছর গঠন হয় ট্রাইব্যুনাল। তাদের সুপারিশেই সিন্ডিকেট সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমানকে সহকারী অধ্যাপক আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুককে প্রভাষক করা হয়েছে। আর মাহফুজুল হক মারজান বিদেশে থাকায় দেশে ফেরার পর 2 বছর কোনো পদোন্নতি পাবেন না। মারজান সে বিদেশ থেকে আসার পরে 2 বছর কোনো রকমের প্রমোশন পাবে না, এই শাস্তি নির্ধারিত হয়। এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জনাব মোহাম্মদ ওমর ফারুককে পিএইচডি থিসিস জালিয়াতি করার ব্যাপারে জালিয়াতি প্রমাণিত হওয়ায় তাকে সহকারী অধ্যাপক থেকে লেকচারার হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এই সাজার বিষয়ে এখনও কিছু জানেন না ওমর ফারুক, আর আদালতে রিট আবেদনের সিদ্ধান্ত জানিয়েছেন সামিয়া রহমান। আমি রিট করব, ট্রাইব্যুনাল কিন্তু এ ধরনের কোনো তদন্ত করে এ ধরনের কোনো কিছু প্রমাণ পায়নি এবং ট্রাইব্যুনাল বলেছিল যে আমি এটার সাথে জড়িত না। আমি সমস্ত কাগজপত্রগুলো দিয়েছিলাম। শিক্ষাবিদেরা বলছেন শিক্ষকের থিসিস নকল করা বড় অপরাধ, এতে শিক্ষকতা করার নৈতিক ভিত্তি থাকে না। শিক্ষকতা করার নৈতিকতা তাদের শক্তিটা তাদের নাই, করা উচিত না, কারণ তাদের কাছ থেকে শিক্ষার্থীরা কি শিখবে। এ ধরনের অপরাধে সব বিশ্ববিদ্যালয়কে আরও কঠোর অবস্থানে যাওয়ার আহ্বানও জানান শিক্ষাবিদেরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারি মানেই পয়লা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই বিশেষ এই দিবস ঘিরে ফুলের চাহিদা বেড়ে যায়। তবে করোনা মহামারীতে উৎসব বন্ধ, সামাজিক কর্মসূচি সীমিত থাকায় ধস নেমেছে ফুল ব্যবসায়। ফুল চাষী ও ব্যবসায়ীরা বলছেন প্রাকৃতিক ফুলের পরিবর্তে ব্যবহার বাড়ছে প্লাস্টিক ফুলের। তবে টিকা কার্যক্রম শুরু হওয়ায় খুব শিগগিরই ফুল বিক্রি স্বাভাবিক হওয়ার আশা চাষী ও কৃষকদের। কাকডাকা ভোরে জমজমাট হয়ে ওঠে যশোর বেনাপোল মহাসড়কের গদখালি ফুলের বাজার। কুয়াশা আর হিমশীতল বাতাস পেছনে ফেলে বাহারি ফুল নিয়ে হাজির চাষিরা। প্রায় সবার কাছেই গোলাপ, গ্ল্যাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা, গাঁদা, রজনীগন্ধার ঝাঁপি। ফেব্রুয়ারিতে পয়লা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সহ বিশেষ উৎসবের দিনগুলোকে কেন্দ্র করে এখানকার ফুলের বাজার চাঙ্গা হয়ে ওঠে। তবে করোনা মহামারীর কারণে পাল্টে গেছে সেই চিত্র। ফুলের রাজ্যে ব্যস্ততা নেই, করোনায় বেচা বিক্রি কম, দামও পড়ে গেছে। 200 টাকা হাজার, 300 টাকা হাজার, আর এইবার বছর 30 টাকা হাজার বেচছি, তুলতে দিচ্ছে 20 টাকা হাজার। আমাকে থাকছে 10 টাকা ভ্যান ভাড়া, থাকছে ভ্যান ভাড়া দিতে হচ্ছে। এই সময় আমরা 4 টাকা 5 টাকা করে বেচেছি, মানে 400 টাকা 500 টাকা শ। আর এখন আমরা এই 180 থেকে 200 টাকা। গেল বছরের আমফান ঝড়ে যশোরের ফুল চাষিদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্ষেতের অবকাঠামো সংস্কারের খরচও বেড়েছে। আবার চড়া দামে ভারত থেকে আমদানি করতে হচ্ছে ফুলের বীজ ও চারা। তবে এবছর পানিসারা, নবীনগর, হাড়িয়া, পটুয়াপাড়া, শরীফপুর এলাকায় চাষিরা ঘুরে দাঁড়াতে চাইছে। আমপানে আমাদের সব উড়ি টুড়ি নিয়ে গেছিলো, নিয়ে যাওয়ার পরে মোটামুটি আমরা যাক নিজের পাই দাঁড়াইয়ে চেষ্টা করে আমরা এটা আবার সব পরিচালিত করি মোটামুটি নিয়ে আইছি। এখন আমাদের সামনে কটা অনুষ্ঠান আছে, এটা আমাদের চিন্তা ভাবনা। সামনে ভালোবাসা দিবস আছে, 21শে ফেব্রুয়ারি আছে। এটা যদি ফুল যদি ভালো বেচা বিক্রি যদি হয় তাহলে আমরা মনে করেন লাভবান হতে পারি। তবে করোনা টিকা দেওয়ার পর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান শুরু হলে আবারও বেড়ে যাবে ফুলের চাহিদা। এতে টানা 10 মাসে মন্দা কাটিয়ে প্রায় 1500 কোটি টাকার ফুলের বাজার প্রাণচাঞ্চল্য ফিরে পাওয়ার প্রত্যাশা তাদের। দীর্ঘ এই 30 বছর ফুল চাষের মধ্য দিয়ে কৃষকদের যে আধুনিকায়নের যে বিষয়টা, সেটা আসলে আমাদের এখানে এখনও পরিপূর্ণতা না আসার কারণে ফুল যেমন
উৎপাদনের পরে সংগ্রহত্ব যে ব্যবস্থাপনা সেটা আমাদের এখন সঠিকভাবে প্রয়োগ হয় না। এই কারণে এই ফুলটা উৎপাদনের পরে বিদেশের বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সংকট সৃষ্টি হয়। ফুল উৎপাদন, বাজারজাতকরণ ও খুচরা ফুল ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রায় 50 লাখ মানুষ। তাদের কথা বিবেচনা করে এখানে নির্মাণ হচ্ছে ফুল সংরক্ষণাগার। মার্চে চালু হলে আন্তর্জাতিক মানের ফুল বীজ, চারা সংরক্ষণ ও প্যাকেটজাত করতে পারবে কৃষকরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর। সিলেটের রশিদপুর গ্যাসফিল্ড স্থাপনে ঠিকাদার নিয়োগে টেকনিক্যাল কমিটির প্রতিবেদন, কেনাকাটা, টেন্ডার সহ সব নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। উপপরিচালক আবু বকর সিদ্দিক এসব তথ্য চেয়ে সিলেট গ্যাসফিল্ডকে নোটিশ দিয়েছেন। সর্বনিম্ন দরদাতাকে দেয়া হয়নি রশিদপুর গ্যাস ফিল্ড স্থাপনের কাজ। সেখানে 1 মেগাওয়াটের 6টি জেনারেটর বসানোর কথা, তবে বসানো হয়েছে 4200 কিলোওয়াটের। এসব ছাড়াও 14 কোটি টাকার ভ্যাপার রিকভারি ইউনিট অকেজো হয়ে যাওয়ার তথ্যও মিলেছে পেট্রোবাংলার প্রতিবেদনে। এখন এইসব অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক। সিলেট গ্যাস ফিল্ডকে এ সম্পর্কিত নথি দিতে বলা হয়েছে 5 কার্যদিবসে। বেশি দামি জেনারেটর কেনা, তারপরে যে হাই স্পিডারকে না দেয়া, এই ধরনের বিভিন্ন এলিগেশনের ভিত্তিতে যে কমপ্লেইনটা আসছে তার উপর বেসিস করে একটা অনুসন্ধানকারী দল গঠন করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকারী কর্মকর্তা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। 370 কোটি টাকার এই প্রকল্পে কত টাকার দুর্নীতি হয়েছে আর এর সঙ্গে কারা জড়িত তাও খতিয়ে দেখছে দুদক। তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে জানাচ্ছেন দুদক আইনজীবী। যারা তদারকি করছে, যারা কনসার্ন অফিসিয়ালস, এটা একটা সিন্ডিকেটের মতো একটা বান্ডেল। যেমন রূপপুর বালিশকাণ্ড, সেখানে ইঞ্জিনিয়ারও ছিল, ব্যবসায়ী ছিল। যেমন এখানেও তাই, এখানে ব্যবসায়ীও থাকতে পারে, এখানে আবার অফিসিয়ালও থাকতে পারে, আবার যারা টেন্ডার ম্যানিপুলেট করছে তারাও থাকতে পারে। এই মুহূর্তে তো তথ্যপত্র ছাড়া কিছু বলা যাচ্ছে না। তথ্যপত্র যেহেতু চেয়েছে, তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। অনুসন্ধানে নাম আসা সবাইকে ফেব্রুয়ারি নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে বলেও জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। নোভাভ্যাক্সের ভ্যাকসিন প্রায় 90% কার্যকর দাবি। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা প্রতিরোধেও কার্যকর বলছেন গবেষকরা। স্বর্ণের আন্তর্জাতিক বাজারের অংশীদার হচ্ছে বাংলাদেশ। উন্মুক্ত হচ্ছে আকরিক বা অপরিশোধিত স্বর্ণ এনে পরিশোধন করে বার ও কয়েন রপ্তানির পথ। আর এর জন্য নীতিমালা সংশোধন করতে যাচ্ছে সরকার। মধ্যপ্রাচ্য সহ নানা দেশ থেকে স্বর্ণের বার আমদানি করেন ব্যবসায়ীরা। এতদিন সে স্বর্ণে তৈরি অলংকার শুধু দেশেই বিক্রি করতে পারতেন তারা। 2018 সালের নীতিমালায় তৈরি হয় রপ্তানির সুযোগও। এবার দেশেই স্বর্ণ পরিশোধন করে বার ও কয়েন রপ্তানির লক্ষ্যে সে নীতিমালা সংশোধন করছে সরকার। আকরিক এনে বার ও কয়েন তৈরি করে সিঙ্গাপুর সহ অনেক দেশ। এ খাতে বিনিয়োগে আগ্রহী দেশের ব্যবসায়ীরাও। সংশোধিত নীতিমালা অনুমোদনের জন্য শিগগিরই উঠছে মন্ত্রিসভায়। তবে বুধবারই অপরিশোধিত স্বর্ণ আমদানির অনুমতি দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। পরিশোধিত না এনে কিন্তু অনেক দেশেই অপরিশোধিত স্বর্ণ নিয়ে এসে এগুলোকে পরিশোধিত করে। এই পরিশোধনের জন্য তারা আমাদের কাছে অনুমোদন নিয়েছে, যেগুলা তারা পরিশোধ এখানে করার জন্য যে নেসেসারি ইকুইপমেন্টস লাগবে এগুলো তারা বসাবার অনুমতি। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে পরিশোধনাগার করার অনুমতি পেতে কোম্পানির 1000 কোটি টাকার সম্পদ থাকতে হবে। আর অনুমোদন পেলে উৎপাদন শুরুর আগে চলতি মূলধন থাকতে হবে 500 কোটি টাকা। পরিশোধনাগার করতে হবে আন্তর্জাতিক বিমানবন্দরের 7 কিলোমিটারের মধ্যে 20 বিঘা জমিতে, তবে শিল্পাঞ্চলে নয়। এছাড়া আকরিক আমদানিতে এমন কোম্পানির সঙ্গে চুক্তি করতে হবে যার 100 টনের মজুদ ও বার্ষিক 10 টন সরবরাহের সক্ষমতা আছে। পরিবেশ রক্ষায় নিতে হবে ব্যবস্থা, আর তদারকি করবে কারিগরি কমিটি। উৎপাদিত স্বর্ণ বার ও কয়েনে থাকবে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বিশেষ সিল। এখানে 10 জন শ্রমিক হলো হয়তোবা এখানে কর্মসংস্থান হবে, তাই না? এবং নতুন একটা সেক্টরে আমরা নাম লিখিয়েছি যে আমরা গোল্ড রিফাইন করতে পারি। এটাই আর কি আশার আলো। আর ভবিষ্যৎ বলে দিবে যে এখান থেকে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ কি পরিমাণ লাভবান হবে, যে এখানে কোনো গোষ্ঠী বা কোনো ব্যবসায়ী শুধু লাভবান হবে নাকি না, এদেশের জনগণও, এদেশের মানুষও, এদেশের ব্যবসায়ীরাও এটার সাথে লাভবান হবে।
অনুমোদনের 3 বছর পর চলতি মূলধন উৎপাদন ক্ষমতার 70% নিচে নামলে কোম্পানি লাইসেন্স স্থগিত করতে পারবে সরকার। পাশাপাশি পরিবেশ, আমদানি রপ্তানি, মান নিয়ন্ত্রণের শর্ত অমান্যে স্থগিত হবে লাইসেন্স। অন্তত 20 বছর এ খাতে দেশীয় বিনিয়োগকে প্রাধান্য দেবে সরকার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ঠেকাতে নোভাভ্যাক্সের ভ্যাকসিন 89.3 ভাগ কার্যকর। এছাড়াও যুক্তরাজ্যে করোনার নতুন ধরন প্রতিরোধও কার্যকর এই ভ্যাকসিন। নোভাভ্যাক্সের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে। নোভাভ্যাক্সের টিকাই প্রথম যেটি যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের জন্য কার্যকর বলে দেখা গেছে। যুক্তরাজ্যে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের পর 89.3% কার্যকর দাবি করেন গবেষকরা। 18 থেকে 84 বছর বয়সী 15,000 মানুষের উপর এই টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে 27% মানুষের বয়স 65 বছরের বেশি। এই ভ্যাকসিন নিয়ে খুবই আশাবাদী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির অনুমোদন পেলে এই বছরের মাঝামাঝি সময় থেকেই এটি প্রয়োগ শুরু করবে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে অক্সফোর্ডের পর নোভাভ্যাক্সের টিকায় সবচেয়ে বড় পরিসরের ট্রায়াল দেওয়া হয়েছে। বিশ্বে একদিনে করোনায় আরও 16,000-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 6.25 লাখ মানুষ। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 22 লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত 10,19 লাখের বেশি। এর মধ্যে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রের 3,900 মানুষ মারা গেছে। শনাক্ত 1,45,000 রোগী। বৃহস্পতিবার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে, মারা গেছে 1,623 জন। ব্রাজিলে আবারও বেড়েছে করোনার বিস্তার। একদিনে সেখানে 1,400 মানুষ মারা গেছে, আর ভাইরাস পাওয়া গেছে 60,000-এর দেহে। যুক্তরাজ্যে একদিনে 1,239 জন মারা গেছে, নতুন শনাক্ত 28,000। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে করোনা আরোপিত বিধিনিষেধ জারি রাখবে ডেনমার্ক সরকার। স্পেনে 35,000, ফ্রান্সে 23,000 এবং জার্মানিতে 15,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আবারও উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরের বেশ কিছু সড়ক ও মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারী কৃষকরা। ফলে দিল্লি উত্তরপ্রদেশ সীমান্তের আশেপাশের এলাকাগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট। দেশটির সংবাদ মাধ্যম জানায়, গাজিয়াপুর এলাকায় অবস্থানরত আন্দোলনকারী কৃষকদের বৃহস্পতিবার রাতের মধ্যে সীমান্ত থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। তবে পুলিশের এই আদেশ মানতে অস্বীকার করেন কৃষক নেতারা। সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তার উপর অবস্থান নেওয়া কৃষকদের পানি ও বিদ্যুৎ সরবরাহ। এদিকে সহিংসতা এড়াতে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে কৃষক আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল সিংহু সীমান্ত এলাকা। গত 2 মাস ধরে চলা বিক্ষোভে গত মঙ্গলবার পুলিশের সাথে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়। আহত হয় 300-রও বেশি পুলিশ সদস্য। বুকের ব্যথা নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হওয়া সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে আরও 2টি স্টেন্ট বসানো হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল। বৃহস্পতিবার বিকেলে সৌরভের এনজিওপ্লাস্টি হয়। এর পরপরই 2টি স্টেন্ট বসানো হয় তার হৃদযন্ত্রে। প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এজন্য প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। গত 2 জানুয়ারি নিজ বাড়িতে ব্যায়াম করার সময় জ্ঞান হারান সৌরভ। বুকে ব্যথা নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরে সেখানে সৌরভের হার্টে 3টি ব্লক ধরা পড়ে। সঙ্গে সঙ্গে একটিতে স্টান্ট বসান চিকিৎসকেরা। সৌরভকে দেখতে বৃহস্পতিবার কলকাতার অ্যাপোলো হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে তিনি জানান, ভালো আছেন সৌরভ। সৌরভ ভালো আছে এবং সুস্থ আছে। আজকে ডক্টর আফতাব 2টো স্টেন্ট বসিয়েছে এবং সেটা অপারেশন সাকসেসফুল হয়েছে। অপারেশন হওয়ার পরে বেডে দেওয়ার পরে আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। সৌরভ এবং লোনা ছিলেন, ডাক্তাররাও ছিলেন। আমি ডাক্তারদের অভিনন্দন জানাচ্ছি যে তারা বাইরে এগুলোকে না প্রকাশ করে খুব উইদিন দ্য টাইম তারা কাজটা করে ফেলেছেন, খুব কুললি, ইন্টেলিজেন্টলি এবং সাকসেসফুলি। চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। কুঁচকির চোট থেকে দ্রুত সেরে উঠবেন টাইগার নাম্বার 1। স্ক্যান রিপোর্টে জানা গেছে চোট গুরুতর নয়। এখন তেমন ব্যথাও অনুভব করছেন না সাকিব।
আশা করা হচ্ছে 2-3 দিনের মধ্যে অনুশীলনে ফিরবেন। তৃতীয় ওয়ানডেতে পঞ্চম ওভারে বোলিংয়ের সময় পুঁচকিতে টান লাগে সাকিবের। অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে ফিজিওথেরাপিস্টের অধীনে 48 ঘন্টা পর্যবেক্ষণে ছিলেন। নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার সকালে স্ক্যান করা হয়। সেই রিপোর্ট দেখেই স্বস্তির খবর দিয়েছে বিসিবি চিকিৎসক। One question pops up. Are you okay? কিশোর ফুটবলারদের বিদেশে প্রশিক্ষণ নতুন কোনো ঘটনা নয়। করোনা অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-17 দল থেকে বাছাই করা 40 জন থেকে ঠিক কতজন বিদেশ যাওয়ার সুযোগ পাবে এখনও নিশ্চিত নয়। দল হয়ে যাওয়ার কথা থাকলেও ক্রীড়া অধিদপ্তর খেলোয়াড় সংখ্যা কমাতে যাচ্ছে। ব্রাজিলের পরিবর্তে এখন হাঙ্গেরি যাওয়ার কথাবার্তা চলছে। বরিশালের অজপাড়াগা থেকে এখন ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে রাশেদ রাব্বি এখন খেলছেন শেখ রাসেলের হয়ে। ডেভেলপমেন্ট আসর অনূর্ধ্ব-15 ও 17 বঙ্গবন্ধু গোল্ড কাপের ঝলকেই মিলেছে এই সুযোগ। এই দুজনের মতো জেলা বিভাগ শেষ করে সেরা 40-এ যারা ছিলেন তারা কে কিভাবে প্রস্তুত হচ্ছে থেকে যাচ্ছে অজানা। আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, মানে বলছিল ওই ইসের শেষে বলছিল যে ক্যাম্প হবে, ক্যাম্পে ডাকবে, তো ওই পর্যন্তই ছিল। পরে করোনার পরে আর কোনো এ নিয়ে কোনো কথা হয়নি। পরে ওই দিনকে রাজাক স্যারের সাথে দেখা হয়েছিল, সেদিন বলছিল যে এটা মনে হয় হয়তো সম্ভবত বাতিল। তো আমরা তোমাদের ক্যাম্পে ডাকবো, ওখান থেকে আমরা একটা টিম সিলেকশন করে তোমাদের ব্রাজিলে খেলতে পাঠাবো বা অন্য কোনো দেশে পাঠাবো। তারপরে করোনার পরে বন্ধ হয়ে যাওয়ার পরে আর আমাদের কোনো যোগাযোগ হয় না এবং ক্যাম্পে কোনো আমরা ফোনও পাইনি। কিশোর ফুটবলারদের স্বপ্ন ছিল ব্রাজিলে যাবার। দেশটিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিকল্পনা পাল্টে হয়েছে ইউরোপের কোনো দেশ। হাঙ্গেরির সঙ্গে কথাও এগিয়েছে। পুরো দলের বদলে কমানো হতে পারে ফুটবলার সংখ্যা। হাঙ্গেরি থেকে আমি খুব সাড়া পেয়েছি এবং আমরা যদি আল্লাহর রহমতে আমাদের পরিদপ্তর সব কিছু কমপ্লিট করে 6 জন প্লেয়ার যাবে, যতটুকু চেষ্টা করব, কারণ কি এটা হলো ডিপেন্ড অফ সুইটের উপরে। এই ব্যবস্থা করার পরে বিভিন্ন ক্লাবগুলোর নজরে কিন্তু তারা আসছে। এজ গ্রুপে যে ক্লাবগুলো আছে এখানে কিন্তু তারা যেতে পারছে, ফাইনাল লিগে তারা খেলতে পারছে। এর পরের যোগ্যতাটা তো তাকেই প্রমাণ করতে হবে এবং তাকেই এই জায়গাগুলো খুঁজে নিতে হবে। এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ থেকে সেরা প্রতিভা বাছাই করা হলেও তাদের নিয়ে নেই কোনো পরিকল্পনা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বরাবরই সহায়তা দিয়েছে স্পিনারদের। টেস্টে উইন্ডিজকে আবারও স্পিনেই ঘায়েলের ছক টাইগারদের। সাকিবের উপস্থিতি তাইজুলের অনুপ্রেরণা। অন্যদিকে ভিন্ন কন্ডিশনে কৌশল ঠিক করার চ্যালেঞ্জ উইন্ডিজ ম্যানেজমেন্টের সামনে। অভিজ্ঞ পেস আক্রমণে আস্থা রাখছেন কোচ ফিল সিমন্স। ওয়ানডে সিরিজ শুরুর আগে আলোচনার কেন্দ্রে ছিলেন পেসাররা। দারুণ পারফরম্যান্সে তাতে স্বয়ংক্রিয়ভাবে ঢুকে পড়েছিলেন স্পিনাররা। টেস্ট সিরিজ শুরুর আগেও আলোচনায় স্পিনাররা। স্পিন নাকি পেস কেন্দ্রিক বোলিং আক্রমণ সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। তবে নিজেদের কাজটা এগিয়ে রাখতে চান তাইজুলরা। আমাদের যে প্র্যাকটিসটা হচ্ছে মানে কোয়ালিটিফুল প্র্যাকটিস, তো আশা করি আমাদের ভালোভাবে কামব্যাক করতে ইনশাল্লাহ মানে বড় ধরনের কোনো অসুবিধা হবে না। চোটের কারণে কিছু অনিশ্চয়তা সাকিবকে নিয়ে, তবে ইতিবাচক থাকছেন তাইজুল। সাকিবকে ছাড়াই আক্রমণে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। সাগরিকায় 7 টেস্টে 26 উইকেট তুলে নেয় আত্মবিশ্বাস সাথে থাকছে। একই ভেন্যুতে 16 ম্যাচে 60 উইকেট সাকিবের। আলো থাকবে ওডিআইতে দারুণ করা মিরাজের উপরও। জহুর আহমেদের 5 ম্যাচে 19 উইকেট এই অফ স্পিনারের। সাক্ষী হয়েছেন অনেক অনেক বড় কীর্তির। সাকিব ভাই আগে থেকেই বোঝে আর কি, আর সেটা আমাদের সাথে শেয়ার করে। তো আমি বলবো যে আমি, মিরাজ, নাইম, সাকিব ভাই, তো সবার একটা মানে গুড একটা পার্টনারশিপ হবে ইনশাল্লাহ। তো আমরা ভালো কিছু করারই চেষ্টা করব। সাগরিকায় সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার শীর্ষ 10-এ মাত্র 1 পেসার। ভিন্ন কন্ডিশনে কি স্পিনারদের সামনে এগিয়ে দেবে অতিথিরা, নাকি আস্থা রাখবে শক্তির জায়গা পেসে? সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উইন্ডিজ ম্যানেজমেন্টের। উপমহাদেশের উইকেট পেসারদের পক্ষে কখনো কথা বলে না। আমাদের দলে 3 অভিজ্ঞ ফাস্ট বোলার আছে। তারা যদি পরিকল্পনা অনুযায়ী বল করতে পারে তাহলে টেস্ট সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, টুইটার ও ইউটিউবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।